আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শক এবং আমাদের আলোচক রাশেদ ভাই, সবাইকে সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। জামালপুর একটা গল্প আছে, সম্ভবত আপনাদের অঞ্চলে ওইগুলো চলে, রাশেদ ভাইয়ের ওখানেও চলে। আমাদের জামালপুরে বাংলা একটা প্রবাদ আছে, খাস বাংলা, কয় ওগো তুমি কি আমার রাখবা না, কয় শালি কিলো বুঝোস না। বুঝতে পারছেন? তো এটা কি বুঝতে বাদ আছে কারো? কূটনীতিক জ্ঞান যাদের আছে, সরে ক খ যাদের আছে, সবাই বুঝতে পারতেছে। এবিসিডি জ্ঞান যাদের আছে, আপনার আপনার ডিপ্লোমেসির উপরে, তারা জানে যে এটা একটা, ভারত আমাদের আন্ডার প্রেশারে রেখেছে। ভারত তো আপনাদের মতো, আমাদের ভারত ইতরের তো শেষ অস্ত্র গালি। এখন বস্তিতে যারা থাকে বা যাদের গালাগালি করে অভ্যাস, তারা তো গালাগালি দিবে, কিন্তু কোনো সভ্য লোক তো আর গালি দিবে না, তারা তাদের কাজ করবে। তো ভারত যখন দেখলো আমাদেরকে, তুমি আমার সেভেন সিস্টার খায় ভালো বা কলকাতা 4 দিনে নিবা, হাঁপানি রুগী কাশতে কাশতে এই বক্তব্য দেওয়ার পর তারা পানি আর ওষুধ দিতে হয়, কাশতে কয় ভারত দখল করবে। লিল্লাখোর, কালকে যদি মাদ্রাসায় লিল্লা দেওয়া বন্ধ করে, মৌলভী সাহেবের পেটে ভাত যাবে না, সেও বলে ভারত দখল করবে। রিক্সাওয়ালারা ভারত দখল করবে, ইনকালাব পত্রিকায় আসে। এই দেশের ছাত্র জনতা পাকিস্তান বলে, তারা 3 দিনের মধ্যে ভারত দখল করে। আবার লিল্লাখোর আরেক মৌলভী হেফাজতের আছে, হেফাজতের নেতা দাবিদার, দেখলেই বোঝা যাচ্ছে আর লিল্লাখোর। সে বলতেছে যে ভারতকে 56তম প্রদেশ, বাংলাদেশ ভারতেরকে প্রদেশ ঘোষণা করবে, আমেরিকার প্রদেশ ঘোষণা করবে। এই সমস্ত উন্মাদের সাথে তার কেউ উন্মাদ হবে না। তো ভারত তার মতো সে গেম খেলতেছে। ভারত হচ্ছে চাণক্য নীতির দেশ। চাণক্য নীতি খুবই মারাত্মক একটা জিনিস। আপনি দেখেন, ভারত যদি শুধুমাত্র ম্যাকিয়াভেলির উপরে থাকতো, এই ভারত ভেঙে যেত আরেকবার। এই 75 বছরে আরো 3 বার ভাঙতো। কিন্তু ভারত কিন্তু 47 পর আর ভাঙে নাই, বরং পাকিস্তানটা ভেঙে গেছে। কারণ তারা চাণক্য নীতিকে ফলো করে। আর এখন যারা ক্ষমতায় আছে, তারা তো শতভাগ চাণক্য নীতিকে ফলো করে। এখন যারা ক্ষমতায়, এদেরকে খামচানো হচ্ছে, চুলকানো হচ্ছে, কিন্তু এরা নাক গলাচ্ছে না এদিকে, কারণ তাদের বহুবিধ কাজ আছে। আমার এলাকায় যখন আমার সাথে ঝগড়া করতো, একদিন এক ছেলে আমার বাড়ির সামনে এসে আমার কলার ধরছে। আমার বাড়ির সামনে, গ্রামের মধ্যে তো জানেন তো যে যার যার গলির কুত্তা তার সাথে সবচেয়ে শক্তিমান, বাঘর সামনে কিছু না। আমার বললো, আরে কিছু বললি না কেন? আমি বললাম, দেখ আমার বাড়ির সামনে আমার কলার ধরছে, আর যদি মারি, আরে মারলে কিন্তু আমি জিতবো, জিতলে কিন্তু ঠকবো, আর যদি ঠকি তাহলে কিন্তু আমি ফিনিশড। সে আমার বাড়ির সামনে মেরে গেছে। আর যদি ওদের পিঠাই মারি, মানে ও বাড়ির সামনে গেছে পরি, তাই তো পিঠাই। তো বাংলাদেশকে কেন কিছু বলে না ভারত জানেন? সরাসরি যারা যদি পিঠায়, বলবে বাড়ির কাছে দুর্বল, তারে মারছে, আমার সাথে আয় দেখ, এগুলো বলবে। এই জন্য ভারত চুপচাপ। আবার আরেকদিন এক ছেলে, বয়স কম, আমাকে সে আমার মা বাবা তুলে গালি দেওয়া শুরু করলো আমার এলাকায়, আমার বাজারে। আমি হা করে তাকায় আছি, এখানে আমার বন্ধু বান্ধব আশেপাশে আছে, আমার কাজিন যাইতেছে, গালি দিল, আমি কিছুই বললাম না। আমার লোকজন বলে, ফরিদ তুই আর একটা থাপড়া, মানে ওজন আয়তন কম, ওই জায়দ পাড়া কষা পাড়ার একটা থাপড়া। তখন আমি নিয়মিত মার্শাল আর্ট প্র্যাকটিস করি, তখনকার কথা। আমি তো একটা থাপ্পড় দেই, সে 3 দিন আর উঠে দাঁড়াইতে পারবে না। আমি আর কিছুই বলি না। আর আমি গালি তো আমি দেবই না কাউকে, তো মা বাবা তুলে তো আমি কাউকে গালি দেই না। বড় জোর শাশুড়ি তুলে গালি, কেউ যদি আমার মার তুলে গালি দেয়, আমি তার শাশুড়ি নিয়ে গালি দেয়। এটা আমার এলাকার সবাই জানে এবং মজা করে এটা নিয়ে। তো আমি ওই ছেলেকেও কিছু বলি না। তো আমার ভাই মনে করেছে, আমার কাজিন, যারে বোধহয় রাতের বেলা গলায় পাড়া দিব এরকম ভাবছে, কিন্তু আমি দেখেছি 3 দিনও আর কিছু হয় নাই। পরে আমার যে ওর কিছু বললি না কেন, চাষিরে গালি দিল, চাষি আমার যারা তো হয়তো চাষিরে গালি দিল, আমি তো ভাবছি তুই ওরে সোজা করে ফেলবে। আমি যে ভাই শোনো, আমার এলাকা, আমার বাজার, তুমি এনে দাঁড়ানো, আমার বন্ধু বান্ধব দাঁড়ানো, আমার আত্মীয় স্বজন, এইখানে আমাকে একটা গালি দিছে, হয় উন্মাদ, না হলে কারো তারা কেউ ওর উস্কাইছে, হলে কোনো পাগলে, তারপরে ওজন আয়তন আমার অর্ধেক। তাহলে এটার পিছনে কেউ আছে, তা আমি তো কারো ফাঁদে ভাড়া দেবো না। আমি তো কোনো বিড়ালের সাথে শুধু বাঘ সিংহে আসুক যাবো। ভারত এইভাবে চুপচাপ আছে। তো ভারত তখন কি তাদের মতো খেলতেছে, কখনো উপদেশটাকে ঘেঁটি ধরে বিদায় করে দিতেছে, কখনো 1.5 কোটি। এখনই দেখছেন কি পুশিনের দেখছেনটা কি? আমরা অনেক কিছুই জানি, অনেক কিছুই আছে, সময়ের আগে অনেক কিছু বলা যায় না। আর সময়ের আগে বললে কেউ আল্লাহর ওলি বলবে, কেউ শয়তান বলবে, তাই কোনোটাই হইতে চাই না। আল্লাহর ওলিও বলুক, এটাও চাই না, শয়তান বলুক, ওটা তো চাবই না। তো আমরা অনেক কিছুই জানি। ভারত কেন ফরিদ ভাই, আপনাকে তো জিন্দা ওলি বলে অনেকেই, তো কমেন্টে দেখি। হ্যাঁ, দুষ্ট লোকেরা আমার জিন্দা পীরও বলে। এখন জনগণের ভালোবাসে যদি শয়তানা বলে কিছু করার নাই, আর তো জিন্দা পীর বলে। যাই হোক,
তো আবার ভাই আমার ওই যে আমির হামজার মতো আবার টাটকা অলি বললেন না, আমি মাপ চাই, ওই অলি আমি হইতে পারবো না ভাই, ওরকম জামাতি টাটকা অলি জিন্দা বীর কেউ যেন না বলে। যাই হোক, যেটা বলতেছিলাম, ভারত আপনি দেখেন সীমান্তে আপনি বললেন যে প্রমাণিত নয়, মানে আপনি একটা, যেহেতু আপনি এডিটর, আপনি ওই ভাষাতেই কথা বলবেন আমরা জানি, আপনি এখন আলোচক বা সমালোচক হিসেবে আসেন নাই, আপনাকে এই ভাষাতেই কথা বলতে হবে। কিন্তু আমার বক্তব্য হলো, আপনি বাংলাদেশি নাগরিক, বাংলা ভাষায় কথা বলতেছে, তাদের ঠিকানা বলতেছে, বাপ দাদার নাম, শ্বশুর শাশুড়ির নাম, চাচা ভাতিজার নাম সব বলতেছে, তাদের ভাষাতেও, চেহারাতেও, পোশাকে সবকিছুই বলতেছে, আর বাংলাদেশি আপনি বলতেছেন যে প্রমাণিত হয়নি আদালতে। তা 12 লক্ষ রোহিঙ্গা যে নিলেন, এটা তো প্রমাণিত হয়েছে না, এরা যে বাংলাদেশি, এটা তো বোধহয় প্রমাণিত হয়েছিল মনে হয়, তার জন্য বোধহয় নিয়েছেন। আচ্ছা, ওটাও বাদ দিলাম। ওই যে সৌদি আরবে যে 70,000 পাসপোর্ট দিলেন রোহিঙ্গাদের, বার্মা রোহিঙ্গাদের, ওরা নিশ্চয়ই আপনার বাংলাদেশি, তাই না? ওইটা বোধহয় আদালতে প্রমাণিত ছিল। মানে ভারতকে আমি বারবার বলি যে নরম মাটি পাইলে বিলাই সেখানে হাগে, নরম মাটি পাইলে বিলাই সেখানে খামচাখামচি করে, কোনো পাকা বাড়িতে বিলাই খামচাখামচি করে। তো ভারত হইল কি জানেন, বড় দেশ, তারপর সনাতনী দর্শনটাই হচ্ছে তারা আপোষকামী, ধৈর্য ধরে, দীর্ঘমেয়াদী চিন্তা করে, মানে এরা সহজে কোনো ঝগড়া ফেসাতে যাইতেছে না। তাদের দর্শনটাই এরকম, সনাতনী দর্শনটা এরকম, বৈদিক দর্শনটা এরকম। দেখেন না, 800 বছর আরব তুর্কি কই থেকে কই 2-4টা টাকায় তরবারি ঘোড়া নিয়ে আসে 10-12 হাজার এসে পুরো ভারত দখল করে ফেলে। মানে এরা কত সরল এখন বুঝতে পারছেন তো? আপনি সৌদি আরব যান না দেখি 10-12 হাজার নিয়ে দখল করতে, আপনি তুরস্ক যান না 10-12 হাজার নিয়ে দখল করতে পারবেন না। কিন্তু ভারতে সেটা পারা গেছে কেন? ইতিহাস কি বলে? 20,000 12,500 লোক আইনা 12,500 লোক আইনা 50,000 লোদি বাহিনীকে হারাই দিছে বাবর। মানে এরা কত উদাসীন, আসলে উদাসীন না, শুধু বৈদিক দর্শনটা এমন। যেমন আমি 5 বছর আগে মানুষের সাথে না রাগ করতাম, এখন করি না, কারণ বৈদিক সাহিত্য দর্শন চর্চা করি, ওগুলো প্রভাব পড়ে মানুষের। তারপর আগে কোনো কিছু রাগ উঠতো, এটা করবো ওইটা করবো, ওরে থাপড়া মরে মারবো, এগুলো মনে হইতো 20 বছর আগে। কিন্তু চাণক্য নীতি পড়ার পর আমি জীবনে কারো গায়ে হাত দিই। কিন্তু যদি আমার সাথে কেউ লাগে, তার কিন্তু মায়ের হাঙ্গা না, শাশুড়ি হাঙ্গা সহ দেখাই দিই, এবং এটা সবচেয়ে ভালো পদ্ধতি। আমার একজন উস্তাদ আছে, শুনে চাণক্য নীতি কাকে বলে। আমাকে একজন ছেলে, তরুণ, আমার বয়সের তখন অর্ধেক, আমাকে একটু বেজ্জতি করে, আমি খুব আশাহত হই, মনক্ষুণ্ণ হই, ছোট হয়ে যাই। তো আমার যে মেন্টর ছিল, আমার গুরু সবসময় চাই, গুরু থাকা কিন্তু ভালো। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে গুরু বিরাট উপকারী। গুরু শিষ্য সম্পর্ক কিন্তু মারাত্মক। গুরু কিন্তু শিষ্যের জন্য জান দিতেও পারে, নিতেও পারে, শিষ্য গুরুর জন্য জান দিতেও পারে, নিতেও পারে। তো আমার গুরুরে বললাম, তোর মন খারাপ কে? তুই তো এমনি চেহারা কালো, আর চেহারা কালো দেখা যায়। আমি বললাম, ভাই এই ঘটনা, তুই কি চাস? আমি বললাম, কিছুই চাই, আমি কি বলবো, পারতাছি না তো। তার পিছনে রাজনৈতিক ক্ষমতা, পুলিশের ক্ষমতা, গায়েগত তো পারবো, এক বক্সিং মারলে 7 দিন বিছানাতে উঠতে পারবো, এটা তো পারি, কিন্তু পরে তো সামলাইতে পারবো। সে আমার মনটা খারাপ। 15 দিন পরেই দেখি তার ভাই, চাচা, বাপ কেউ এলাকায় নেই। আমি কই গেল? আমার গুরু এমন রাজনীতি চালাইছে, তার জিনা হারাম করে দিয়েছে এলাকায়, কিন্তু সে যেটা করছে এটাকে আজ পর্যন্ত জানা না। আজকে আমাকে বললাম, আমিও যাই বলি, ভাই কি? আমি ভাই ওদের তার দেখি না, আমি তো জানি না। 10 বছর পরে বলছে যে ওদের এলাকা ছাড়া করছেন তিনি, তাদের রাজনৈতিক পথ খেয়েছেন তিনি, আমার গুরু, মেন্টর। এটাকে বলে চাণক্য নীতি। সে কেউ জানে না যে আজকে আপনাকে বললাম, আজকে ওই বদমাইশ গুলো জানলো, তারা এখন কেউ আমার বন্ধু, তারা আজকে জেনে গেল, আপনার কথাতে জেনে গেল এটা আমার উস্তাদে করেছিল। তাহলে বুঝলেন, এটাই হলো চাণক্য নীতি। জানতেই পারবে না কি ঘটে গেল, জানতেই পারবে না। পাকিস্তানকে কি করেছিল 71-এ? পরিকল্পিত ভাবে ভারতের উপরে হামলা করেছে। সেই হামলার ছক আঁকছিল ভারত, ছক করে ভারতের উপর হামলা করে আন্তর্জাতিকভাবে বৈধতা নিয়েছে পাকিস্তান আক্রমণ করার। বাস, বাংলাদেশের ভিতরে ঢুকে গেছে ভারতীয় সেনা। এটা হচ্ছে রাজনীতি। তো পাকিস্তান ওই খেলাটাই খেলতেছে, কিন্তু পাকিস্তানের তো চাণক্য নীতি নাই। তাদের হলো হুইস্কি জেনারেল, সবগুলা উপরে বলে তেরা মেরা রিশতা কিয়া লাই লাই লাল্লা, কিন্তু সবগুলা নাম হলো, কারো নাম হুইস্কি জেনারেল, কারো নাম ব্রান্ডি জেনারেল। আপনি দেখেন পাকিস্তান, জিন্নাহ, মুসলমান, ইসলামী প্রজাতন্ত্রের জনক, সে কার সাথে প্রেম করতো? হিন্দু মানুষের সাথে, পরে বিয়ে করছে মেয়ের বয়স। আল্লামা ইকবাল হিন্দু মানুষের সাথে প্রেম করতো, এটা জানেন? লিয়াকত আলী খান, পাকিস্তানের প্রধানমন্ত্রী, বিরাট ইসলামী নেতা। এরা কার সাথে পীড়িত করছে একটু খোঁজ নিয়ে। এই 3 জনই মহান নেতা পাকিস্তানিদের দৃষ্টিতে, মুসলমানের দৃষ্টিতে 3 জনই অবৈধ সম্পর্ক ছিল নারীদের সাথে। তো এগুলো প্রতি এই ব্র্যান্ড, আর ইয়া টিকার যে জিয়াউল হক, এগুলো ব্র্যান্ডি জেনারেল, সবাই জানে। হুইস্কি জেনারেল সবাই, তাদের পাকিস্তানিরাই বুদ্ধিজীবীরা এগুলো লিখছে, তারা হুইস্কি জেনারেল, ব্র্যান্ডি জেনারেল। তো তারা পারবে ভারতের সাথে? দেখেন না, বিনা গুলি, বিনা বোমা, বিনা বিমান হামলা, বিনা যুদ্ধে পাকিস্তানকে ভিখারিস্তানে বানিয়ে দিয়েছে। তো বাংলাদেশ
পাকিস্তানের ছোট ভাই, পারবে ভারতের সাথে? তো ভারতের সীমাতে যেগুলো ঘটতেছে, আপনি আদালতের প্রমাণ দেখান, আইন দেখান। বার্মার ব্যাপারে তো আইন দেখালেন না। ভারত চুপচাপ আছে মানে এই না যে আপনি জিতে গেছেন। ধরেন আমাকে 10 বছরের একটা শিশু আমাকে প্রতিদিন থাপড়ায়, খামচা মারে, ডেল মারে, ক্রিকেট বল দিয়ে মারে, ব্যাট দিয়ে মারে, ওকে আমি ক্ষমা করে দেওয়া মানেই কি সে আমার চাইতে শক্তিশালী? কারণ 10 বছরের শিশু, ওরে চর মারলে ওর বাপ সহ করে যাবে, একবার হাটপিল হয়ে যাবে। কিন্তু আমি তো যাবো না ওই 10 বছরের শিশুর সাথে। কিন্তু যদি আমার চোখে খোঁচা মারে, তখন আমি বসে থাকবো? তখন তো ঘেটি ধরে একটা, মানে আমাদের জামালের ভাষায় বলে চেঙ্গা মারা বলে, এক চেঙ্গা মার মোর বাপ সহ যমুনা নদী পার হয়ে যাবে। তো আমাদের বাংলাদেশের কপালে তাই আছে। এই ভারতের সাথে আমরা যেগুলো করতেছি, পাকিস্তান চাচ্ছে যুদ্ধ হোক, তুরস্ক চাচ্ছে যুদ্ধ হোক, যেটা আপনার চ্যানেলে বহুবার বলেছি যে পাকিস্তান এবং তুরস্ক প্ল্যান করেছে যে শত্রুকে মারতে, বাঘ মারতে শত্রুকে পাঠাও। আমার সাথে রাশেদ ভাইয়ের শত্রুতা, কিন্তু আপনি হলেন বাঘ, আপনারা মারতে তারা আমি পাঠাবো। দুইটাই আমার লাভ। আপনি যদি মরেন, বাঘ মূল্য লাভ, রাশেদ ভাই মূল্য লাভ, দুই দিকে আমার লাভ। পাকিস্তান তুরস্ক এই কাজটা করতেছে, বাংলাদেশ এটা বুঝতে পারতেছেন। কারণ আকল তো কম। এমনি মুসলমান, আমরা মুসলমানদের এমনি আকল কম থাকে আল্লাহ দিলে। আল্লাহর আমাদের পৃথিবীর যে দেশে যাবেন, মুসলমানদের সব কিছু বেশি, বাচ্চা বেশি, কাচ্চা বেশি, বউ বেশি, দাসী বেশি, বলৎকারী বেশি, ঠিক আছে, সব কিছুই বেশি, শুধু আকলটা আল্লাহ একটু কম দিছে। এটা আল্লাহ কম দেয় নাই, মানে আমরা এটা ব্যবহার করি কম। কারণ আকল তো পৃথিবীতে সব মানুষের সমানই, ঠিক আছে, ব্যবহারের উপরে নির্ভর করে। এই যে আমি কথা বলতে পারি, আকল এই দিকে ব্যয় করছি, আরেকজনের আকল আছে, সে আরেক দিকে ব্যয় করবে। আপনি উপস্থাপনা চল, আমার উপস্থাপনায় দেন, আমি তালগোল পাকায় ফেলি। ওই যে আরপি স্টেশনে যাই, আমি এত বলতে পারি, উপস্থাপনা মনে করেছিলাম খুব সহজ কাজ, এত সহজ না। পৃথিবীর কোনো কাজই সহজ না, কোনো কাজই করে। আপনি চুপ করে বসে আছেন, মনে হয় যে উপস্থাপক তো চুপ করে আছে, না, এটা কঠিন কাজ। আমাকে আপনার এখানে দেন উপস্থাপনা করতে, আমি আওলাই ফেলি। অলরেডি মাঝে মধ্যে গিয়ে এত কথা বলতে পারি 5 ঘন্টা, কিন্তু উপস্থাপনা করতে গিয়ে আওলাই ফেলি, অথচ উপস্থাপক নীরব থাকে। এটাই হলো মেধার ব্যাপার, এটাই হলো ভারত। ভারত চুপ করে আছে মানেই সে অযোগ্য, দুর্বল, আপনি তারে ধ্যান করবেন, ত্যান করবেন। এই দেশের শিশু বাচ্চারা বলে ভারত দখল করবে। বলেন কি বুঝেন? ভিকটিম কার্ড খেলা ছাড়া ভারতের সাথে আপনি জিততে পারবেন। এই যে কষা জাহিদ বা পেতিপাড়া জাহিদ, মান্না ভাইয়ের সাবেক পেতিপাড়া, আর এখন একটু প্রমোশন হয়েছে তাই তারা পাড়া বলি। এই যে পাড়া, এটা কিন্তু সে নিশ্চিত থাকেন আপনি, এটা কোনো না কোনো গোয়েন্দা সংস্থার পরামর্শে এই বাটপাড়িটা সে করেছে, ইচ্ছা করে এই বিতর্কটা তৈরি করেছে। তবে এই বিতর্ক সে আসলে ভারতের পক্ষে না বাংলাদেশের পক্ষে, বিএনপির পক্ষে না বিপক্ষে, ঠিক, হ্যাঁ, এটা আমি শুনেছি। কিন্তু এটা চুলকায় ঘাও বানায়, চুলকায় ঘাও বানায় মলম দিলে তো লাভ নাই। আপনারা কে বলছিল লাল পাসপোর্ট ছাড়া যাইতে? কে বলছিল? বল তো আপনি ডাউন যদি তুলে দেন, তাহলে তো কেউ তো আপনাকে, ভলিবল তো খেলেছেন বা ব্যাডমিন্টন খেলেছেন, বা অন্তত হয় ব্র্যাকেট খেলেছেন জীবনে 1-2 বার হলো। তো আপনি যদি ডাউনটা তুলে দেন সামনে থেকে, তাহলে আপনার প্রতিপক্ষ কি করবে? কারণ আপনি তো 2 বার টাচ করতে পারবেন না, আপনার যে বলটা থাকবে, তাই না, ফ্লাওয়ারটা আপনি 2 বার টাচ করতে পারবেন না। ভলিবলও তা পারবেন না যখন এইবার, তাহলে আপনার তো ডাউন মারবেই। তো এখন ওই যে আমাদের জামালপুরে জালে একটা কথা আছে, কি বলে, হয়ে গেলে আর হাইকোর্ট করলেও ফিরে না। ঠিক আছে, এগুলো হাইকোর্ট করলে আর ফিরবে? বাংলাদেশে যা বেজ্জতি হওয়ার হয়ে গেছে। তবে এখানে গেম হয়েছে, এর পিছনে বিহাইন্ড দ্য স্ক্রিনে কিছু না কিছু ভাই ঘটেছে, যেটা আমাদের রাশেদ ভাই বললেন। আমার কেন যেন মনে হচ্ছে এটা একটা পরিকল্পিত ঘটনা। এটা কারোরই ভুল না, না ভারতের ভুল, না ভারতের কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত, না জায়েদ পাড়ার ভুল না, এগুলো পরিকল্পিতভাবে করা হয়েছে। এটা আমরা হয়তো 1 মাস, 2 মাস, 10 দিন বা 1 বছর, 2 বছর পরে জানবো যে এই ঘটনার বিহাইন্ড দ্য স্ক্রিনে কি ছিল। এটা আমরা পরে জানতে পারবো, এর আগে আমরা জানতে পারবো না, এটাই স্বাভাবিক। তবে যে ডাকাডাকি করে এখন আপনি ঘাও বানায় মলম দেওয়ার দরকার আছে? দরকার কি ভাই, ঘাও বানায় না, মলমও লাগবে না। এখন আপনি ভারতের কূটনীতিকদের ডাকতেছেন, ভারতের কাছে আপনি নিন্দা জানাইতেছেন বা কৈফিয়ত তলব করেছেন। আমার মতে জাহিদ পাঠার কানে ধরে কৈফিয়ত নিতে হবে, তুই বেটা লাল পাসপোর্ট ছাড়া গেলি কেন, এই কৈফিয়ত আগে দে, তাহলে তো যে ভেজাল মিটে যায়। আপনি আরেকজনের দোষ দিবেন, আপনার পোলা রাস্তার মধ্যে সবার সামনে গাজার কলকি নিয়ে ঘুরবে, তো মানুষ তো চটকানা 2-1টা দিবেই। আর আপনি যদি পরে বলেন যে জাহিদ সাহেব, যে ফরিদ সাহেব,
আর রাসেল সাহেব আমার পোলারে থাপড়া দিলেন কেন? আপনার পোলারে কে বলছে বাজারের মধ্যে গাজার কুল কিনা টানাটানি করতে? গাজার কুল কি আপনার ঘরে বয়ে খালিতেই তো, আমরা কেউ দেখতাম না, গন্ধ শুনেই বলতাম শুধু মাসুর সাহেবের পোলা গাজা করে, এই পর্যন্তই বলতাম, চটকানা তো দিতে পারতাম না। তো আপনি চটকানা খাওয়ার ব্যবস্থা করেছেন, চটকানা তো খাবেনি, এটা স্ট্রিট পিপলের ভাষায় বললাম, এটা তোর ভাষা না, এটা হলো কূটনৈতিক ভাষায় না। আর কূটনৈতিক ভাষায় যদি বলি যে আপনি যদি স্বেচ্ছায় ভুল করেন, আপনার ভুলের দায় অন্য কেউ নেবে না। কারণ বিশ্ব রাজনীতিতে আপনি ঘরে যাহা ইচ্ছা তাই করেন, আপনি ঘরের বউয়ের সাথে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, বাইরে তা করতে পারবেন? আপনি বউ পোলাপানের সাথে যে ব্যবহার করেন, বন্ধুর সাথে যে ব্যবহার করবেন, বাইরে তা করতে পারবেন? এই যে দেখেন, আপনি এখন উপস্থাপক, আপনি এখন বক্তা না, আপনি চাইলেও ইচ্ছা থাকলেও কথা বলতে পারবেন না। আর আমি এখন ইচ্ছা থাকলেও উপস্থাপনা করতে পারবো না। রাশেদ ভাইয়ের আমি চাইলেও উপস্থাপনা করতে পারবো না, কারণ উপস্থাপক আপনি, যার যে ক্যারেক্টার সেটা তো আপনাকে, সেই চরিত্রে তো আপনাকে অভিনয় করতে হবে। তা আপনারা বানাইছে উপদেশটা, আপনি ছিলেন বুটকালাই, বুটকালাই থেকে তারা রহমান সন্দেশ বানাইছে, তা আপনি বুটকালাই থেকে সন্দেশ বানাইছে, একটু অভিনয় করেন রে ভাই। আমারও যদি কালকে এরকম বড় পদে দেয়, আমার আচার আচরণে পরিবর্তন আনতে হবে না? এই যে যেভাবে কথা বলি, আমি কিভাবে তখন বলতে পারবো আমার ভাবির পোলারা কি করে, কোথায় আমার ভাবির পোলারা, এগুলো বলতে পারবো যদি আমার আপনি এমপি বানাই দেন, মন্ত্রী বানাই দেন, উপদেষ্টা বানাই দেন, বা সরকারের কোনো গুরুত্বপূর্ণ পদে দেন, বা রাষ্ট্রদূত বানান, আমি কি বলতে পারবো আমার ভাবির পোলারা কোথায়? তখন আমার ভাষায়, আচরণে, চেহারায়, পোশাকে, কথায়, ভাষায়, টোনে পরিবর্তন আনতে হবে। আমি এখন টক শোতে আছি, আমি কি এখন জনসভায় যে ভাষণ সেটা দিতে পারবো? আমি তো এই এর চেয়ে বেশি বলতে পারি জনসভায়। তা আমি কি এখানে জনসভার ভাষণ দিব? আবার যখন আমি জনসভায় যাবো, আপনার মতো আমি টক শোরে এই পিরিতার আলাপ করবো, তখন তো আমাকে সেই টোনে বলতে হবে। যার যার যেখানে মঞ্চে যার যে অভিনয় লেখা আছে, যার যে ক্যারেক্টার আছে, সেইভাবে আপনাকে অভিনয় করতে হবে। আপনি ভুল জায়গায় করলে তো হবে না। বাইতুল মুকাররমে আমরা তিনজন যাই যদি বলি আমি আব্দুল মালিক সাহেব পড়াইছে আজকে জুম্মা নামাজ আমরা পড়াবো, আমাদের তো জুতা বেটা করবে। তো এগুলো মনে রাখতে হবে ভাই। আর যেটা সর্বশেষ হইলো যে আপনি নেপালে একটা কথা বলছেন, ওটা দিয়ে শেষ করি। সেটা হলো, ভারত কি আপনার কাছে হাঙ্গা বইছে যে আপনার বাড়ির উপর দিয়ে আপনাকে কারেন্ট দিতেই হবে, টাকা দিলেই? এটা আপনার রেখে রাখছে কোন জায়গায়? আপনার সাথে ভারত দলিল করছে 93,000 সৈন্যকে আত্মসমর্পণ করায় আপনার দেশে মুক্তিযুদ্ধ করে একটা দেশ বানাই দিল, তার নাম মুখে নিতে আপনি ব্যথা পান। আর ভারতের ঠেকা পড়ছে যারা আপনি সারাদিন গালি দিতেছেন, যাহা মন চায় তাহাই, তার নেতাদের গালি দেন, তাদের এত ঠেকা পড়ছে। অন্য আপনার 14 গোষ্ঠী, আপনার ভাই বাইসতে, আপনার পোলা মেয়া সহ আমার সারাদিন গালি দেয়। আর আমার বাড়ির উপর দেয় এটা আপনি ডিশ লাইনের তার আনবেন, আমার বাড়ির উপর দিয়ে আপনি ওয়াইফাই তার নিয়ে আসবেন, এত ঠেকা পড়ছে আপনার সাথে আমার। আপনার এত মরো, আপনার রাস্তাতে ঘুরায় আরেক জায়গাতে 1.5 মাইল যদি আপনি নিয়ে আসবেন। যত চুক্তি আপনি করেন, কেউ যদি মনে করে আমার জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে বা আপনার সাথে আমার সম্পর্ক যখন তখন বাতিল করতে পারে। বাংলাদেশের সাথে তো এখনো চুক্তি আছে, আপনি বিদেশি কোনো শক্তিকে বাংলাদেশে জায়গা দিতে পারবেন না। আপনি মানছেন? আপনি এখনো বাংলাদেশের চুক্তি আছে ভারতের সাথে, কোনো সরকার বাতিল করে নাই, এই ইউনুসও বাতিল করে নাই, তারেক রহমান এসে বাতিল করে নাই, কারো বাবার ক্ষমতা নেই সেই চুক্তি বাতিল করার। বলা আছে যদি ভারতের বিরুদ্ধে বাংলাদেশে কোনো সামরিক তৎপরতা, জঙ্গি তৎপরতা চালান, তাহলে ভারত যখন তখন আপনার দেশে সেনাবাহিনী ঢুকিয়ে দিতে পারে। এটা চুক্তিতে এখনো আছে। চুক্তি থাকলেই সব মানে আপনি মানছেন? আপনি তো ভাবির পোলাদের কথাতে পাকিস্তানকে ঢুকাইছেন, আপনি তো ভাবির পোলাদের আন্দোলনে আপনি আরো বড় বড় মায়ের ভাতারদের ঢুকাইছেন, যারা মায়ের ভাতারের মতো শক্তি, তাদের ঢুকানো হয়েছে। পরাশক্তির কথা বললাম, তাদের ঢুকানো হয়েছে। ভারত চাইলে আপনার উপরে সেনা অভিযান চালাইতে পারে, এটা আমাদের চুক্তিতে আছে। এখন যদি ভারত তা করে আপনি মানবেন? ভারত যদি বলে আমার সাথে তোমার চুক্তি আছে, সেনা পাঠাবো, মানবেন আপনি? আপনি তো আপনার দেশের 1.5 কোটি লোকই নিতেছেন না। সেনাবাহিনী যদি ঢুকে, যে চুক্তি হইলেই যে আপনার সাথে চুক্তি হওয়া মানে তো হাঙ্গা বসা না। এটা তো বাংলাদেশ না যে চুক্তি দিচ্ছেন আপনি আমেরিকার কাছে, আপনি মুসলেকে হাঙ্গা বই আসছেন, ওই 60 কোটি টাকার জাহাজ আসছে, যেটা 150 কোটি টাকা বেচত কাটিং কুটিং করে, সেটাকে আপনি আবার ফেরত দিলেন। ভারত তো বাংলাদেশ না, সে চুক্তি করলে আপনার কাছে হাঙ্গা বসা নেই। তো চুক্তি হলেই তো সব হয় না। জাতীয় নিরাপত্তা লেখা থাকে, সব চুক্তিতে লেখা থাকে জাতীয় নিরাপত্তা, সেফটি ফার্স্ট, ন্যাশনাল সিকিউরিটি ফার্স্ট। আমার বাড়িতে যদি আপনার পোলা আগুন লাগায়, আইসে আমার ঘরে আগুন লাগায়, সোফাতে আগুন লাগায়, খাটে আগুন লাগায়, আপনার পোলার আমি যাইতে দিব, আমার বাসায় ঢুকতে দিব, যতই আপনার সাথে আমার খাতির থাক, যতই আপনার সাথে আমার খাতির থাক, দিব আপনারা আমি দিব না, আপনি আমার দিবেন, আমার পোলারা যাইতে দিবেন না। যেমন আমার মেয়ে ছোটবেলা এর বাড়িতে গিয়ে ওর শাড়িতে আগুন লাগাই দিত, ওর প্যান্ট আগুন, চুলার আগুন নিয়ে শরীর উপরে দিয়ে দিত। আমার বাচ্চারা মোটামুটি একরকম মানে সবসময় একজন পাহারা রাখতে দিত, আমার বাচ্চারাকে ঘরে ঢুকতে দিত না, জানে যে ঘরে আগুন লাগাবে। তো এগুলো তো এগুলো তো জাতীয় নিরাপত্তার অংশ। তো আপনাকে কে এগুলো কার টাকা পড়ছে ই করবে? ভারত আপনার কাছে হাঙ্গা বুঝছে নাকি? সারাদিন গালি দিবেন, সেই ভারতের বিরাট মানে ভারত আপনার কাছে এত দয়া আর ভিক্ষা আপনাকে ভারতকে নিতে হবে যে কোন দেশ থেকে কি আনবেন সব আপনাকে দিতে হবে। অপেক্ষা করেন কয়েকদিন পরে কারেন্ট তো দূরের কথা, আকাশপথ বন্ধ হয়ে কিনা, এই জন্য অপেক্ষা করতে থাকেন। বুঝতে পারছেন? এই জন্য অপেক্ষা করেন।
কয় সারা রাত রামায়ণ পইরা সকালে উঠা কয় সীতাকার বাপ। শিলং সালাউদ্দিন কইছে যে ইয়েরে নিয়ে আইব, কারে? বেনজিরকে নিয়ে আইব। শিলং সালাউদ্দিনের আগে এইটা জিজ্ঞান যে স্যার আপনি তো 6 বছর ভারতের শিলংয়ে পলাইয়া আছিলেন, রাজকীয় আলে আছিলেন, আপনারা তো আওয়ামী লীগ সরকারও আনতারে নাই, আপনি এখন কেমনে আনবেন তারে? এর আগে জিসান আর আরাফ রহমান এই দুইজনেরই আনতারে নাই, কারণ একজনের নেপালের পাসপোর্ট আর একজনের ভুটানের পাসপোর্ট। আরাব খান হ্যাঁ, আর এই বেনজিরের ব্যাপারে যেটা বলা হচ্ছে ওনার তো পর্তুগিজ পাসপোর্ট, আবার দুবাইয়ের 10 বছরের গোল্ডেন ভিসা আছে। এখন দুবাই যদি কোনো কারণে এই লোকেরা ফেরত দেয়, কালকে ওয়ার্ল্ড ওয়াইড হয়ে যাবে যে দুবাই আসলে আর সেফ হ্যাভেন না। পৃথিবীর সমস্ত দুর্নীতির কালো পয়সা একসময় যাইতো কোথায়? সুইস ব্যাংকে। কিন্তু সমস্যা হচ্ছে যে ওইখানে যার কালো পয়সা এটা মরে গেলে সব শেষ, সুইস সরকারের যাইতো গা। এখন দুবাইতে যে আপনি মাসুদ সাহেব বাংলাদেশে বৈশা এমন এমন লোক আছে যে আপনি 2 লাখ দিরহাম বাংলাদেশে বৈশা দিবেন, দুবাইতে আপনার নামে ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট রেজিস্ট্রি হয়ে যাবে। 10 দিনের ভিতরে ওরাই ব্যবস্থা করে দেয় আপনার আছে। সরকার একটা জায়গা দিছে যে কালো টাকা ব্ল্যাক মানি নিয়ে আসো। দুবাই গভর্নমেন্ট জানে না এই টাকা কোত্থেকে কিভাবে আসে। আর সবচেয়ে বড় মজার বিষয় কি জানেন? আওয়ামী লীগ সরকার না বলে ফ্যাসিস, আওয়ামী লীগ সরকারের সব কাম ভালো, তো এই বেটার বিরুদ্ধে মামলা সব তো আওয়ামী লীগ সরকারের আমল। তাহলে সে আমলের মামলা এগুলো কেমনে ভালো হয়ে গেল তারা ধরে আনতে হইব। দুবাই গভর্নমেন্ট এখন যে চালাচালি চলতেছে ফেরত আসবে না। এবং আমার কাছে যাই নিউজ আছে তাতে এটা যে গতকালই সে আবার তার বাসায় চলে গেছে, এটা নিচে নিয়ে ওনার বাসায় চলে গেছে গা, কিছুই হবে না। কারণ কি হবে? মিলিয়ন বিলিয়ন ডলার ওখানে ইনভেস্ট আছে। যদি আমাদের সালাউদ্দিন সাহেব বইলা কথা সত্য হয় যে লক্ষ হাজার কোটি টাকা ওইখানে আছে, কোথায়? দুবাইতে। তো দুবাই কি সোনার ডিম পরা হাঁস কি কেউ কোনোদিন ভাই জবাই দেয়? রাইখা দিব, কারণ ব্যবসা চলতে না, যে ব্যবসা বাণিজ্য সব বেচা দিব, চলে যাইব গা, ছাইরা দিব। সুতরাং এটা আনতে পারবে না, কারণ পর্তুগালের ভিসা ওনারে ফেরত দিতে হলে পর্তুগাল দিতে হবে। এখন লেখা যাবো ন্যাশনালিটি নিয়ে যে এটা কোন দেশের। আপনি তো কইছেন বাংলাদেশের, চেহারা শুরুত বাংলাদেশ, কিন্তু পাসপোর্টে তো অন্য দেশ। কি করবে? কোনো উপায় আছে? উপায় নাই। ওনারা পর্তুগাল ফেরত দিতে পারে, ডিপুট করলে পর্তুগালের দিকে ডিপুট করবে, তাও করবে না, কোনো কিছুই করবে না। এটা যেমন আছে এটা, ওই যে আমি কিছুক্ষণ আগে কইলাম যে এমন কোন একটা কিছু ঘটতেছে বাংলাদেশের ভিতরে যার সমস্ত কিছু যাতে আপনার নজর না দেন, সেই জন্য এদিকে অমুকরে আনে, এদিকে কষা ধরা খায়, ওইদিকে মশা মারে, ওইদিকে বর্ডারে যায় আমাকে বিজিবি কয় এই তুমি গুলি চালাইলে আমি গুলি চালাই তোমাকে ব্রাশ করে ফালাই দিব। আর এগুলো খুব জোরে জোরে টিভিতে দেখাইতেছে। কষা জাহিদের সাথে অরিজিনালি কি হয়েছে এটা পত্রিকালারা লেখে না কেন? কয়ে বাবারে তথ্য উপদেষ্টা, আবার অরিজিনাল কথা লিখে দিলে হয়তো দেখা যাবে পত্রিকার ডিক্লারেশন বাতিল, বিপদে পড়া যামুকা, ওইটা লেখিস না। এই সে মূল কাহিনী। সুতরাং ফেরত আনতে পারবে না, এটা গ্যারান্টেড লেখা রাখেন। ফেরত আনতে পারবেও না, দুবাই ফেরত দিবেও না। দুবাই এবং তুরস্কে টাকার কই ফেরত চায় না, আপনি কই থেকে আয় করেছেন। আরেকটা প্রশ্ন আমার বেনজির আহমেদ সম্পর্কে। বেনজির আহমেদের এত খারাপ লোক, এর নাকি হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছে, কয় কোটি টাকার চার্জশিট দিচ্ছেন বলেন তো দেখি? হাজার হাজার কোটি টাকার দাবি তুললেন, বেনজির সাহেব মেরে নিয়ে গেছে, এত খারাপ লোক, চার্জশিট দিলেন 14 কোটি। এর কি পাইছেন? এই এদের যারা এর বেনজিরের নামে মিথ্যা প্রপাগান্ডা চালাইছে এদের বিরুদ্ধে আগে মামলা করা উচিত, তারপর বেনজিরের সাথে হিসাব হবে যে তিনি আদৌ নিয়ে গেছেন কি নিয়ে যান নাই। জি, যা প্রশ্ন করতে চাচ্ছিলেন। জি, আওয়ামী লীগ সংসদের ফ্লোরে না তো, আওয়ামী লীগ সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। সারা বাংলাদেশের ফ্লোর, আসমানের ফ্লোরে, জমিনের ফ্লোরে, নদী, খাল, বিল, সব ফ্লোরে আওয়ামী লীগ আছে, ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। সাময়িক তাকে দেখা যাচ্ছে না, অথবা তারা মোটামুটি সম্মোহন করে আপাতত মানুষকে দূরে সরিয়ে রেখেছে। আমার ভাবির পোলারা, বিএনপি, জামাত, হেফাজত সহ এরা বেশি দিন, আপনি মানুষকে বেশি দিন তো বোকা বানিয়ে রাখতে পারবেন না। আপনি কিছুদিনের জন্য সবাইকে বোকা বানাবেন, কিছুক্ষণের জন্য অনেককেই বোকা বানাবেন, সব সময়ের জন্য তো সবাইকে বোকা বানাতে পারবেন না। অলরেডি এক রিকশাওয়ালা তো বলেই ফেলেছে, শেখ হাসিনা আসলে আমি 1000 টাকা আমি দান করবো, মিলাদ পড়াবো বলছে। একটা রিকশাওয়ালা 1000 টাকা মানে বোঝায় না, আর এখন তো রিকশাওয়ালাদের আগের মতো ইনকাম নাই।
তার মানে আমি যদি 1 লাখ টাকা বলি যে 1 লাখ টাকা খরচ করবো আমার কাছে যেমন, তেমনি ওই রিক্সাওয়ালার কাছে 1,000 টাকা তেমন। কম দুঃখে বলেছে আপনি মনে করেছেন, হয়তো ওই রিক্সাওয়ালাটা সেই 24শে জুলাই সন্ত্রাসী আন্দোলনে সেও হয়তো লাভালাভি করেছে, কিন্তু আজকে তিনি নিজের বেদনা, নিজের দুঃখে, নিজের কষ্টে যে কি মাখাইলাম কি হইলো, ছাতু মাখাইলাম গু হইলো আমাদের জামালপুরের ভাষায় বলে, সে হয়তো আশা করছিল কত ভালো ভালো আরো খাবে, এখন 1500 কামায়, 2000 কামায়, আওয়ামী লীগ চলে গেলে 2500 3000 কামাবে, কিন্তু ফলাফল তো উল্টো হয়েছে, তারা 1000 কামায় নেই, উল্টো মাইনাসের দিকে গেছে। তো সেই কারণে আপনি আওয়ামী লীগকে শুধু ওই আপনাদের রুমিন ফারহানা জিজ্ঞেস করেছে, আওয়ামী লীগ ভালোই নাটক, মানে বিএনপি ভালোই নাটক করতে পারে। আপনারা মনে করতেছেন আমাদের রুমিন ফারহানা আপা এখন বিএনপি করে না, এই ধারণা যদি করে থাকেন ভুল হবে। বর্তমান সংসদে সবই নাটক চলছে, নাটকময়। এইখানে প্রেসক্রিপশন, এইখানে নাটকের স্ক্রিপ্ট রাইটার আমাদের গান লেখেন, সঙ্গীতে উনি বুঝেন যে লেখেন একজন, গান গায় একজন, বাজনা বাজায় একজন, দর্শক থাকে আরেকজন। তো এরকম সবই একই জিনিস, একই সিরিয়ালে সব চলতেছে, এগুলো আমরা জানি। রুমিন ব্যারিস্টার কোনো সন্দেহ নাই, তিনি তুলনামূলক কিছুটা প্রগ্রেসিভ। তিনি তার দলের সাথে বিদ্রোহ ঘোষণা করে স্বতন্ত্র ইলেকশন করেছেন, আবার তিনি ঘরের কন্যা ঘরে ফিরে যাবেন, কোনো সন্দেহ নাই। আমরাও দোয়া করি তিনি ঘরের ছেলে ঘরের কন্যা ঘরে ফিরে যান, কোনো সমস্যা নেই। তবে আপনি দেখলেন যে আওয়ামী লীগকে নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, এগুলো কখনো মানুষকে মানে আইওয়াশ করে, এগুলো আর কি। আওয়ামী লীগের জন্য আইওয়াশ, জনগণের জন্য আইওয়াশ, বিশ্বের জন্য আইওয়াশ। আওয়ামী লীগকে তারা ডক্টর ইউনূস, আদম ব্যাপারে ইউনূস এটা নিষিদ্ধ করে গিয়েছিল, বিএনপি এসে তারা মেরেছিল প্যারাক, এরা তার উপর এসে হ্যামারিং করেছে। হ্যামারিং করে আওয়ামী লীগের বিরোধিতার জন্য যা যা করা দরকার তা করেছে। পর্দার অন্তরালে, পর্দার সামনে, পর্দার উপরে, পর্দার নিচে সবসময় বিএনপি ছিল, আছে এবং থাকবে। অনেকে মনে করে এটা জামাত করেছে, এটা হেফাজত করেছে, এটা চামড়া নাই পীর করেছে, ওটা চামড়া আলা পীর করেছে, তারপরে এটা ভাবির পোলারা করেছে। আসলে এদের সকল পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। এই ব্যাপারে সাক্ষী হিসেবে আমরা রাজসাক্ষী হিসেবে আমিও না, আপনিও না, আমাদের কবি বড় না, কারণ আমরা বললে আপনারা বলবে দালালি করেন। আমাদের তো দালাল বলে, কবি বর তো নিজে স্বীকার করে তিনি আওয়ামী লীগ করেন, তিনি বঙ্গবন্ধু রুহানি সন্তান নিজে দাবি করেন, তাহলে তাকে তার গালি দেওয়ার দরকার নাই, তিনি তাই নিজে স্বঘোষিত। পিনাকি ভট্ট লজ্জা পায় নাই, তার রক্ত পি পজিটিভ। তো আমাদের কবিবরকে শ্রদ্ধা জানাই যে তিনি প্রকাশ্যে বলেছেন, আমার ভালো লাগে তিনি মাঝে মাঝে বলে থাকেন যে আমি হচ্ছে আমার পিতা, আমার ঔরজাত পিতার মাথা তো রয়েছে, কিন্তু আমার আদর্শিক পিতা বঙ্গবন্ধু, এটা আমার ভালো লাগে তার এই কথা। তিনি এই সাহস করে এগুলো বলেছেন, আওয়ামী লীগের কোনো পদে না থেকে তিনি দেশকে ভালোবাসেন, বঙ্গবন্ধুকে ভালোবাসেন, কোনো সন্ধান, যেটা বলতেছিলেন। তো এইখানে বাংলাদেশে আওয়ামী লীগকে আপনি আসতে দিবেন না, ঠেকাবেন, এগুলো নিয়ে নানান আলোচনা করে মানুষকে বিভ্রান্ত করার একটা প্রয়াসরা চালিয়েছে। এগুলো দিন শেষে এগুলো টিকবে না। বাংলাদেশ আওয়ামী লীগ সংসদে রুমিন ফারহানা বললেও থাকবে, না বললেও থাকবে। রুমিন ফারহানা চাইলেও আওয়ামী লীগ থাকবে, না চাইলেও আওয়ামী লীগ থাকবে। এমনকি বাংলাদেশ আওয়ামী লীগের অর্ধেক লোক যদি এখন কালকে যদি বলে যে জামাত আর বিএনপিতে চলে যাবে, তারপরেও আওয়ামী লীগ থাকবে। আমরা তো দেখেছি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ কয় ভাগে ভাগ হয়ে গেছে, তারপরেও তখন বাকশালও শক্তিশালী হিসেবে ছিল, মানে আওয়ামী লীগের 2 ভাগ বা 3 ভাগ, তার উপর আবার ছিল বাকশাল, তারা আবার এমপিও হয়েছিল, আপনাদের মনে থাকার কথা কইব, বাকশালের এমপিও কিন্তু ছিল, আমার মনে আছে। তো এই যে বিষয়গুলো তখনই যখন আওয়ামী লীগ ছিল, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ ছিল, তারপর আপনার 9/11 আওয়ামী লীগ ছিল এবং ভালোভাবে আসছিল। আওয়ামী লীগ আসবে ফিরাবে, কেউ ঠেকায় রাখতে পারে না। আওয়ামী লীগ নিয়ে আরো যত কিছুই বলুক, যত ড্রামাই করুক, বাংলাদেশের জনগণ এগুলো দেখতেছে, বাংলাদেশের জনগণ বুঝতে পারছে যে তাদের জুলাই সন্ত্রাস বা 36শে জুলাই বা জুলাই আন্দোলন, তথাকথিত আন্দোলনের মাধ্যমে তাদের সাথে কত বড় ধোঁকা দেওয়া হয়েছে, বাংলাদেশের জনগণ এটা বুঝে গেছে। যদি তাদের পেটে ভাত থাকতো তাহলেও কিছুটা মেনে নিত। কিন্তু আমরা কি দেখতেছি, রিকশাওয়ালা, শ্রমিক, সাধারণ মানুষ, এই যে দেখেন আজকে খাল কাটার নাম করে গরিব মানুষের বাড়ি থেকে উচ্ছেদ করতেছে। তাদেরকে কিভাবে, একটা মানুষ যখন তার ঘর থাকে না, বাড়ি থাকে না, মানুষ না খেয়েও থাকতে পারে, যখন তাকে ঘর বাড়ি থেকে উচ্ছেদ করে দেওয়া হয় তখন কিন্তু তার সমস্ত স্বপ্ন চুরমার হয়ে যায়। একটা মানুষ যেখানে জননেত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার চেষ্টা করেছিল যতটুকু তাদের পক্ষে সম্ভব হয়েছে, সাধারণ জনগণের উন্নয়ন করার চেষ্টা করেছে, এরা এসে যদি সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতো তাহলে হয়তো ওই যে তিনি বলছেন না, আপনি বললেন না যে সংসদে শুধু হয়তো আওয়ামী লীগের নামই থাকতো, কিন্তু আওয়ামী লীগের এই উত্থান, এই যে পুনর্জন্ম, এগুলো ঘটতো না। কারণ এরা যদি ওই উন্নয়নগুলো ধরে রাখতো তাহলে তাদেরই ভালো হতো। আজকে যদি পদ্মা ব্রিজটাকে ওইখানে গিয়ে মাটি না কেটে, এই যে একটা ভয় ভীতি দেখানোর চেষ্টা করতেছে, সেখানে দেখলাম আমরা মাটি খনন করতেছে, এগুলো হাস্যকর। এরা কখনো বলতেছে যে মেট্রো রেল করার কি দরকার, আবার বলে মনোরেল বানাবে। তো এইগুলো আওয়ামী লীগ বাংলাদেশে ছিল, আছে, থাকবে, এবং এগুলো বাংলাদেশের জনগণের কাছে থাকবে। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে সেই দৈত্য, জনগণের তৈরি করা দৈত্য, তাকে আপনি বোতল বন্দি করে, সংসদে বন্দি করে রাখতে পারবেন না।
সম্ভবই না কোনো অবস্থাতে। আওয়ামী লীগ চাইলেও সে নিজে বোতলবন্দি হইতে পারবে না। আওয়ামী লীগ হচ্ছে এমন একটা দ্বৈত, সে নিজেও যদি চায় আমি বোতলবন্দি হবো, সে নিজেও পারবে না। তার দৃশ্য কিন্তু আমরা দেখতেছি। 5 তারিখের পর অনেকে বলেছিল বাংলাদেশ আওয়ামী লীগ নামে আর কিছুই থাকবে না, অনেক আওয়ামী লীগের লোক ভয় পেয়ে গিয়েছে। কিন্তু আপনি আজকে যদি 2026 সালের জুন মাসে দেখেন কি দেখতেছেন, সংসদ পর্যন্ত রুমিন ফারানাই নিয়ে গেছে, আমাদের নিয়ে যাইতে হয় না, আওয়ামী লীগকে নিয়ে যাইতে হয়নি। আর শেখ হাসিনা যেদিন ঘোষণা দিয়েছেন আমি আসবো, তারপরে থেকে বাংলাদেশে তাদের মধ্যে অস্থিরতা বিরাজ করতেছে, তাদের ভীতি বিরাজ করতেছে। আর সর্বশেষ আপনি যেটা দেখেছেন, বাংলাদেশটা যে মৌলবাদী রাষ্ট্রে পরিণত হয়ে গেছে, এই যে সঙ্গীতের শিক্ষক নিয়োগ দিতে যারা ভয় পায়, আগে আমি মনে করেছিলাম তুরস্ক, পাকিস্তান, তুরস্ক, আমেরিকা এবং ভিকারিস্তান নামের পাকিস্তানের কাছে মুসলেখা দিয়ে এসেছে। কিন্তু এই সঙ্গীত শিক্ষক নিয়োগ স্থগিত না বাতিল, এমন না যে সেটা পোস্টপোন করেছে, বলেছে তারা এই সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে, স্থগিত করে নাই কিন্তু, যেটা 6 মাস পর 2 বছর পর আবার করবে, বলছে সেটা বাতিল ঘোষণা করেছে। কোন সংসদ? যে সংসদের অধিকাংশ মানুষই কোটটাই পড়া, এমনকি যে সংসদের যে মন্ত্রী এই ঘোষণা দিলেন তিনি ছিলেন কোটটাই এবং ক্লিন শেভ। আমাদের এডিটর সাহেবের মতো, আমাদের কবিবরের মোসাস, আমার মোসাসে সেই শিক্ষামন্ত্রী মোসও ছিল না, একেবারে তিনি নিজে উচ্চ শিক্ষিত, দীর্ঘদিন তিনি আমেরিকাতে থেকেছেন, বিদেশে নাকি ট্যাক্সিও চালিয়েছেন এই মন্ত্রীপদ। এটা ট্যাক্সি চালানো অন্যায় না, কোনো পেশায় অন্যায় না। যাই হোক, তারপর আবার আমাদের যে মুস্তাফা প্রধানমন্ত্রী, তিনি 17 বছর বিদেশে ছিলেন পরিবার সহ। তারা কি আধুনিক হইলো যে তারা এখন সঙ্গীত শিক্ষক নিয়োগ দিতে ভয় পায়? তার মানে কি তারা বাংলাদেশের হেফাজত, তারপর চামড়া নাই পীর, চামড়া আলা পীর, চামড়া সারা পীর বা চামড়া গজাবে পীর, তারপরে এই যে হেফাজত জামাত নামক জঙ্গি সংগঠন, তাদের কাছেও যে মুস্তাকা দিয়ে এসেছে, এটা কিন্তু এখন স্পষ্ট হয়েছে। সেই জন্যই কিন্তু আমরা মাদ্রাসা ছাত্রদের এবার আমরা রাজনীতিতে নামতে দেখেছি। আমরা কিন্তু জুলাই সন্ত্রাসের আগে মাদ্রাসা ছাত্রদের, শাপলা ছাত্র ছাড়া আর কোনোদিনই তো সংযোগ আমরা মাদ্রাসা ছাত্রদের দেখে নেই। আগে আমরা শুনেছিলাম যে অধ্যাপক মেজবাউদ্দিন স্যার বলেছিলেন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়কে তিনি তার চোখের সামনে ভাইয়ের মাদ্রাসা হতে দেখলেন, কিন্তু আমরা দেখলাম পুরো বাংলাদেশটাই বিএনপির আমলে ভাইয়ের মাদ্রাসা বা কওমি মাদ্রাসার দিকে যাচ্ছে। জাহিদ কাণ্ড ঘিরে আমার কাছে কিছু প্রশ্ন এসেছে। যারা এর আগের করা আমার 2টি ভিডিও দেখেছেন, আমার মনে হলো প্রশ্নগুলোর উত্তর দেওয়া দরকার। প্রথম প্রশ্ন হলো যে জাহেদ কি ধরনের ভিসা নিয়ে দিল্লি সফর করেছিলেন? জাহেদ দিল্লি সফর করেছিলেন একটা সার্ক স্টিকার নিয়ে। সার্ক স্টিকারটা হলো, এটা সার্ক সেক্রেটারিয়েটের মাধ্যমে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে একটা অ্যারেঞ্জমেন্ট, ভিসার মতোই একটা স্টিকার দেয়া হয় এবং প্রত্যেক দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশের ক্ষেত্রে যেমন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, এই স্টিকারগুলা একটা নীতিমালা থাকে যে কোন ধরনের মানুষ এই স্টিকারগুলা পেতে পারে। এই স্টিকার দিলে, একটা স্টিকার যদি কেউ তার পাসপোর্টে থাকে, তাহলে সে ওই স্টিকারটা তার ভিসার মতো কাজ করে সার্কের অন্য সব দেশের জন্য। সার্কের 8 দেশই স্টিকারের অন্তর্গত কিনা আমি ঠিক জানি না, তবে পুরনো যে 7টা দেশ ছিল, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, ভুটান, বাংলাদেশ, সব কয়টাতে, শ্রীলঙ্কা, এগুলোতে এই স্টিকার নিয়ে ট্রাভেল করা যায়, 1 মাস থাকা যায় এবং একটা স্টিকারের 6 দেশের ভিসা হয়ে গেল। কিন্তু এটা কে কে পাবে, এটার একটা নীতিমালা আছে, সবাই পায় না। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, দেখেন, আপনি যদি ভিসার জন্য আবেদন করেন, অর্থাৎ জাহেদ যদি ভিসা নিয়ে দিল্লি যেত, ভিসার আবেদন করত, এটাও একটু জটিলতা আছে। সবুজ পাসপোর্টে ভিসা লাগে, আবার কূটনৈতিক পাসপোর্টে দিল্লি যেতে অর্থাৎ ইন্ডিয়া যেতে কিন্তু ভিসা লাগে না। তো জাহেদের যেহেতু সবুজ পাসপোর্ট, অর্থাৎ যেটা ন্যাশনাল পাসপোর্ট, জাহেদ যদি ভিসার জন্য আবেদন করতেন তাহলে কিন্তু কর্তৃপক্ষ আরেকটু জানার সুযোগ হতো, কিন্তু উনি তো আগে থেকেই স্টিকার নিয়ে নিয়েছেন। এই স্টিকার নিয়ে ট্রাভেল করার ক্ষেত্রে একটা তো প্রশ্ন আসেছে, ভিসা চাইলে জাহেদ ভিসা পেত কি পেত না, এই ধরনের একটা প্রশ্ন কিন্তু চলে আসে। আর দেখেন, সার্ক স্টিকার একটা তো ভিসা, এই ধরনের অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমাদের মতো দেশে এটা এক ধরনের আপনার আপনি কাকে দিবেন না দিবেন এই স্টিকার,
নীতিমালা করে দিলেও কিন্তু ঝামেলা হয়, যেটা জাহেদের ক্ষেত্রে যদি মানে আমরা ধরে নিচ্ছি জাহেদের ক্ষেত্রে স্টিকারটা একটা কোশ্চেন আছে এখানে। তো আমাদের দেশটা তো আসলে দুই ভাগে বিভক্ত, তাই না? আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। আপনি যদি এই সার্ক স্টিকার যে কোনো নীতিমালার বেসিসে পররাষ্ট্র মন্ত্রণালয় দিক না কেন, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষজনকে দিলে তাদের কাউকে কাউকে পাকিস্তান সরকার ঝামেলা করতে পারে, আবার পাকিস্তান পন্থীদের দিলে তাদের জন্য ইন থিওরি ভারতের সরকার তো ঝামেলা করতে পারে। যেটা জাহেদের ক্ষেত্রে হওয়া তত্ত্বগতভাবে হয়তো হওয়া সম্ভব, কিন্তু যখন একজন প্রতিমন্ত্রী হয়ে যায় আর এই ধরনের কোনো প্রশ্ন আসলে যদি দুই দেশের মধ্যে সুসম্পর্ক থাকে, তাহলে এটা খুব সহজে কিন্তু নিরসন করা যায়। এইখানে যে জিনিসটা আর একটু বলা দরকার সেটা হলো, জাহেদ এই স্টিকারটা কখন পেল এবং কি ক্রাইটেরিয়ায় পেল। সার্ক স্টিকার কিন্তু সবার জন্য না। আমি নিজেই কি বলে যে ঘটনাচক্রে আমি 15 বছর আগে আমি ফরেন মিনিস্ট্রিতে ডাইরেক্টর সার্ক ছিলাম কিছুদিন। তখন আমি নিজেই কিন্তু এই সার্ক স্টিকার প্রসেস করতাম, এবং আমি যখন ডাইরেক্টর তখন আমার মনে আছে আমাদের যে বিখ্যাত সাংবাদিক এখন এই ইউনুস জোর করে জেলে ভরেছে, শ্যামল দত্তের একটা সার্ক স্টিকার দরখাস্ত আমার হাতে এসেছিল, আমি সেটা নিরসন করেছিলাম যতদূর মনে পড়ে। তো একটা তো ক্রাইটেরিয়া মানা হয়। এই স্টিকারটা আওয়ামী লীগ সরকার দেয় নাই জাহেদকে, নিশ্চিতভাবে এটা বিএনপির সময়ও দিয়েছে বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে যে ইউনুসের সময়ে জাহেদ এই সার্ক স্টিকারটা পেয়েছিল। তৌহিদ হোসেন উনি একটু উদার মানুষ, অর্থাৎ এগুলো যখন আসে জাহেদের জন্য ভিসা স্টিকার আসলে তো এটা নিশ্চিতভাবে ফরেন মিনিস্ট্রির এগুলো তো ফাইলে টাইলে উঠে অনুমোদনের জন্য তৌহিদ হোসেনের কাছে গিয়েছিল, তৌহিদ হোসেন দিয়ে দিয়েছে। কিন্তু তৌহিদ হোসেনের জাহেদকে কিন্তু সার্ক স্টিকার দেওয়াটা উচিত হয় নাই। জাহেদ যে ধরনের বিষোদ্গার করত এটা তো বাংলাদেশের সব মানুষ জানে। ভারতের বিরুদ্ধে যে ধরনের বিষোদ্গার করেছে এবং সম্পূর্ণ মিথ্যা অপপ্রচারমূলক বিষোদ্গার করেছে, এই ধরনের বিষোদ্গারকারী এবং জাহেদের যে ইউটিউব চ্যানেল ভারতে বন্ধ, এটাও তো আমি নিজে অবশ্য অতটা চিন্তা করি না, কিন্তু এটা তো এখন দেখা যাচ্ছে যে আগে থেকেই এই খবর রাষ্ট্র এবং জাহেদ নিজেও জানে। কারো যদি একটা ইউটিউব চ্যানেল থাকে, সেটা যদি কোনো একটা সার্কভুক্ত কোনো দেশে যদি নিষিদ্ধ থাকে, তারপরেও যদি আপনি তাকে একটা ভিসা সার্ক স্টিকার দেন, এইটা কিন্তু আপনার এক ধরনের বড় রকমের, আমি বলবো যে আপনার মানে ভয়ের ডিসিশন আর কি। তৌহিদ হোসেন হয়তো ভয় দিয়ে দিয়েছে, জাহেদ তো বিশাল হোমরা চোমরা সেই 24-এর জঙ্গি উত্থানের পর থেকে। এইখানে কিন্তু একটা ইস্যু দানা বেঁধে থাকতে পারে, কিন্তু তারপরও হলো যে যখন প্রতিমন্ত্রী হিসাবে সে যায় এবং প্রতিটা জিনিস যেভাবে ডিপ্লোম্যাটিক চ্যানেলে আপনার পত্রের মারফত জানানো হয়, যেটা জানানো হওয়ার কথা, সেইটা হওয়ার পর কিন্তু এই জাহেদের এই সমস্যাটা নিরসন হতে কিন্তু 3 থেকে 5 মিনিটের বেশি লাগার কথা নয়, কিন্তু জাহেদকে নাকি 2 ঘন্টা 2.5 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল। আরেকটা প্রশ্ন এসছে যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট না থাকাতে কি জাহেদের জন্য অসুবিধা হলো? দেখুন, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট আসলে একমাত্র একটা শ্রেণীর মানুষের জন্য বাধ্যতামূলক। আপনি যেই দেশে যাচ্ছেন সেই দেশের সরকারের কাছে, সেটা হলো আপনি যদি সেই দেশে ডিপ্লোম্যাট হিসাবে কাজ করতে চান, অর্থাৎ সেই দেশে আপনার দেশের যে দূতাবাস আছে সেই দূতাবাসে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন, তাহলে আপনার ডিপ্লোম্যাটিক পাসপোর্টের বাধ্যবাধকতা আছে।
কিন্তু অন্য কোনো জায়গায় আপনি মন্ত্রী, প্রতিমন্ত্রী এইসবের জন্য ডিপ্লোম্যাটিক পাসপোর্ট এটার কোনো আপনার বাধ্যবাধকতা নাই। কিন্তু ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকলে যেটা আবার ভারতের সাথে সুবিধা, সেটা হলো যে ভারত বাংলাদেশের মধ্যে ডিপ্লোম্যাটিক পাসপোর্টে ভিসা লাগে না ট্রাভেল করতে। এটা করেও 1 মাস থাকতে পারে। এটা আমাদের অন্য আরো অনেক দেশের সাথে এই অ্যারেঞ্জমেন্ট আছে। আমি নিজেই ভারতে একবার 1 মাস গিয়েছিলাম, আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম, দিল্লিতে ছিলাম প্রায় 20-25 দিন। আমি তো ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছিল আমার অবশ্য সরকারি কাগজপত্র সব ছিল, যাওয়ার অনুমতি, বহি বাংলাদেশ, ছুটি। আমি তো ভিসা করিনি, আমার কোনো সমস্যা হয়নি। তো জাহেদের যদি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকতো তাই সেক্ষেত্রে কিন্তু আর ভিসাটাই লাগতো না। এখন জাহেদ কেন ডিপ্লোম্যাটিক পাসপোর্ট করেনি, এটা আসলে বেশিরভাগ মানুষই কিন্তু যাদের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট পাওয়ার অধিকার আছে, এই অধিকারটা আছে জেনারেলি ফরেন মিনিস্ট্রিতে একেবারে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পর্যন্ত যারা বিদেশে পোস্টিং করতে যায়, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে উপরে সবার। আর অন্যান্য বাইরের সাধারণত আমি যতদূর জানি সচিব এবং সচিব পদমর্যাদার যারা, তারা এবং তার উপরে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা এই ধরনের সবার, এইটা মোটামুটি বাংলাদেশে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট পাওয়ার অধিকার সরকার দিয়েছে। এবং এই অধিকার যাদের আছে তারা সবাই মোটামুটি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট গ্রহণ করে। আবার এরপরেও কিছু কিছু মানুষ কিন্তু গ্রহণ করে না, যারা অনেক ধনী মানুষ, মন্ত্রী হয়ে গেছে, এর আগে 165টা দেশ ভ্রমণ করেছে, উনি জানে আসলে এই ডিপ্লোম্যাটিক পাসপোর্টের এখানে এটা এমন কিছু না। এই ধরনের আমি দেখেছি যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছাড়াও ভিজিট করে। তবে বেশিরভাগ মানুষ ডিপ্লোম্যাটিক পাসপোর্টটা গ্রহণ করে এই জন্য যে তারা এটা সুবেনির হিসাবে রাখে যে একটা ডিপ্লোম্যাটিক লাল পাসপোর্ট পেয়েছি এই জীবন। এটা জাহেদ ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নেয়নি, এটা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, এটা আমার কাছে মনে হয় না। মনে হয় যে সে তো ভাবে নাই যে এত দ্রুত একটা হয়তো বিদেশ সফর করবে। আর বিদেশ সফর সে তার যেহেতু ভিসা সার্কিট স্টিকারটা ছিল, সে ভেবেছে ওটাতে কাজ হয়ে যাবে। এবং সার্কিট স্টিকারের মাধ্যমে ট্রাভেল করে আবার অনেকে বলছে যে উনি যেই সম্মেলনে গিয়েছেন বক্তৃতা দেওয়ার জন্য, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন, সেখানে বক্তৃতা দিতে পারবে না। এটাও কিন্তু আসলে সঠিক নয় তথ্য। কিন্তু সার্কিট স্টিকারটা রেসপন্সিবল পার্সনদের দেওয়া হয় যারা এরকম ইউটিউব করে কারো বিরুদ্ধে বিষোদ্গার করে না। অর্থাৎ সেখানে ত্রুটিটা কিন্তু যদি হয়ে থাকে আমাদের তহিদ হোসেন সাহেবেরই হয়েছে, কারণ এটা খুব সম্ভবত তহিদ হোসেনের আমলে স্টিকারটা নেয়া, অথবা পরবর্তীতে খলিল সাহেবের আমলে, যিনি দেন এই জাহেদকে তার সার্কিট স্টিকার দেয়া, এইটা এক ধরনের আপনার গর্জিত কাজ হয়েছে। কারণ এই ধরনের সার্কিট স্টিকার ভারত তো পাকিস্তানের জন্য সার্কিট স্টিকার নিষিদ্ধ করে দিচ্ছে, অর্থাৎ পাকিস্তানের কেউ সার্কিট স্টিকার নিয়ে ভারতে ট্রাভেল করতে পারবে না বর্তমানে। অবশ্য বাংলাদেশের জন্য এই নিষেধাজ্ঞা নাই। আরেকটা জিনিস অনেকে বলছেন যে এখানে কমিউনিকেশন গ্যাপ ছিল কিনা। আমার মনে হয় না কমিউনিকেশন গ্যাপ ছিল, কারণ কমিউনিকেশন গ্যাপ যদি থাকে সেটা অল্প সময় স্বল্পতার জন্য। সাধারণত ইন্টারন্যাশনাল কোনো প্রোগ্রামে গেলে ওই প্রোগ্রাম শুরু হওয়ার 2 থেকে 3 দিন আগে সাধারণত অলমোস্ট 24 ঘন্টা কিন্তু স্বাগতিক দেশে, যে দেশে মিটিংটা হবে সেই দেশের লোকজনকে পাওয়া যায় যোগাযোগ করার জন্য। আর বিশেষ করে দূতাবাসগুলোতে এগুলো সব জানে। তো সব মিলে যেটা হয় যে জাহেদকে এখন বুঝতে পারছেন, জাহেদকে আটকানোর বিষয়টা ইন্ডিয়ানরা খুব সিরিয়াসলি নেয় নাই বাংলাদেশের এই জাহেদকে। আবার জাহেদকে অনেকে বলছেন যে জাহেদ তো এখন হিরো হয়ে গেল। আমার মনে হয় জাহেদ এখানে একটা সুযোগ মিস করেছে। জাহেদ কিন্তু এই অবস্থার পরে একজন পলিটিক্যাল হিরো হয়ে যেতে পারত। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে 2024-এর জুলাই জঙ্গি উত্থানের পরে যেসব সাইবার ক্রিমিনালরা প্রপাগান্ডা করত, তারা কিন্তু 2 ভাগে বিভক্ত হয়ে যায়, জামাত এবং বিএনপি ডিভাইডের মতো। অর্থাৎ পিনাকি, ইলিয়াস, এরকম কিছু কিছু লোক জামাতের পক্ষে চলে গেল। আবার এই জাহেদ, তাজ হাশমি আছে, আরো সবাইকে আমি অবশ্য ফলো করি না, এরা চলে গেল বিএনপির পক্ষে। জুলকারনায়েন যে সন্ত্রাসীগুলা ছিল আর কি। তো জাহেদ যেহেতু বিএনপির পক্ষে চলে আসলো, জাহেদের বিরুদ্ধে কিন্তু এই গত 2-2.5 বছরে আবার জামাত, শিবির এরা কিন্তু ব্যাপক জাহেদের বিরুদ্ধে
ব্যাপক তার পেছনে লেগে গেছে। ফলে জাহেদ যে ফিরে আসলো, এইটাতে জাহেদ যে হিরো হওয়ার একটা সুযোগ পেত, সে যদি জামাতের সাথে লেগে থাকতো একজন সাইবার ক্রিমিনাল হিসাবে, তাহলে কিন্তু তাকে জামাতের যে সক্ষমতা আছে এইসব ব্যাপারে হিরো বানানোর, বিশেষ করে অনলাইনে প্রতিযোগিতা করে, যা ও কিন্তু এতক্ষণে একটা মার্টার, শহীদ, হিরো, হ্যাঁ, হাদি, ওসমান হাদি হয়ে যেত। কিন্তু জাহেদের দুর্ভাগ্য যে সে বিএনপির পক্ষে যাওয়াতে ইমিডিয়েট লাভ পেয়েছে, বিএনপি তাকে প্রতিমন্ত্রী করেছে, কিন্তু আবার হিরো হওয়ার যে সম্ভাবনাটা সেটা আপাতত নস্যাৎ হয়ে গেছে। ভবিষ্যতে জাহেদ যদি আবার জামাতের কাছে ফিরে আসে, জামাত নিশ্চয়ই তাকে হিরো হিসাবে এই ঘটনার জন্য চিহ্নিত করবে, কিন্তু আপাতত এইটা সম্ভব হচ্ছে না। আরেকটা জিনিস সবাই বলছে যে জাহেদকে অপমান করা তো বাংলাদেশকে অপমান করা। দেখেন, এইটা কিন্তু একটা স্বাভাবিক অবস্থা। সত্য যে একটা স্বাভাবিক দেশে একজন প্রতিমন্ত্রীকে অপমান করা তো সেই দেশকেই অপমান করা, কিন্তু আমাদের দেশটা তো দুই ভাগে বিভক্ত। জাহেদের অপমানটা কিন্তু আমার গায়ে লাগছে না, আবার আমাকে কেউ অপমান করলে সেটা জাহেদের গায়ে লাগবে না। জাহেদ যেহেতু মুক্তিযুদ্ধ বিরোধী একজন সাইবার ক্রিমিনাল, আর আমরা যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষে, আমরা হলাম যে মুক্তিযুদ্ধের পক্ষে আমরা কিন্তু কথা বলি, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের সৈনিক। সুতরাং এই অবস্থায় কিন্তু আসলে হিরো কিন্তু বাংলাদেশের এক পক্ষের কাছে, বা অপমানটাও কিন্তু এক পক্ষের কাছে, দুই পক্ষের কাছে কিন্তু নয়। তাহলে আমরা যেটা বুঝতে পারি যে বাংলাদেশের মূল সমস্যাটা আমাদের সমাধান করা খুবই জরুরি, অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের যে দ্বিধা বিভক্ত, এইটা সমাধান কে করতে পারে? এটা সমাধান করতে পারে বিএনপি এবং আওয়ামী লীগের যদি সংযোগ হয়, তাহলে একটা সমাধান হয়। এবং যদি তাদের মধ্যে খুব একেবারে ভ্যালু বেসড, মুক্তিযুদ্ধের চেতনা বেসড যদি একটা সন্ধি হয়, সেটা এই সমস্যার সমাধান করতে পারে। আর বিএনপি যদি এই সমস্যার সমাধান করতে না চায়, তাহলে আওয়ামী লীগকে কিন্তু এই সমস্যার সমাধান করতে হবে। যতদিন এই সমস্যাটা সমাধান না হচ্ছে, ততদিন কিন্তু এই ধরনের লোকজন অপমানিত হলে কোথাও সবার কিন্তু গায়ে লাগবে না। এক পক্ষ খুশি হবে, এক পক্ষ ব্যথা পাবে। যে এখন জাহেদের জন্য যেমন অনেকে ব্যথা পাচ্ছে, আবার জাহেদ এতটাই হতভাগা যে বিএনপির পক্ষ নেওয়াতে সে কিন্তু আবার যারা এই মানে হিরো বানাতে পারতো তাকে, যারা মূলত অনলাইনে সবচেয়ে জোরালো, শক্তিশালী, তাদের আবার কিন্তু সহানুভূতি কিন্তু জাহেদ এই মুহূর্তে পাচ্ছে না। আর এই আমাদের স্বাধীনতা বিরোধী জঙ্গি মৌলবাদী শ্রেণী তো কিভাবে হিরো বানাতে পারে, আমরা এখন অনলাইনে আরেকটা ঘটনা থেকে দেখছি। ওই যে জুলাইয়ের দুইটা জঙ্গি, সাদেক কাইয়ুম এবং হাসনাত আবদুল্লাহ, দেখেন জামাত কত শেয়ানা একটা দল, তাদেরকে লন্ডনে নিয়ে আপনার এমন ভাব করাচ্ছে যে মৌলবাদীরা কিছু একটা অর্গানাইজড করে তাকে দেখাচ্ছে যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এদেরকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে বক্তৃতা দেওয়ার জন্য। চিন্তা করেন কত আমরা চলি মানে গোড়ায় গোড়ায়, বিএনপি চলে গাছের আগায়, জামাত কিন্তু চলে একদম গাছের উপর দিয়ে। জামাতের সাথে তো এইসব ব্যাপারে আসলে এখন পর্যন্ত কারো পারার সক্ষমতা নাই। তো সব মিলে জাহেদ বর্তমানে দুর্ভাগা। জাহেদের জন্য জাহেদ যেটা করেছে সেটা হলো যে, আমি এই কথাগুলো আগেও বলেছি, বাট আবার বললাম কেন, এই প্রশ্নগুলো আমার কাছে এসছে। আর একটা দুঃখ প্রকাশ করি, আমি আমার এই চ্যানেলটা যত প্রিয় যাই হোক, আমি এখানে কোনো মিস ইনফরমেশন দেব না। আমি একটা ভুল ইনফরমেশন আগের একটা ভিডিওতে দিয়েছিলাম, বা দুটোতেই দিয়েছি, আমার মনে নাই, যে আমি বলেছিলাম যে সার্জিস ভারত সফর করেছিল। আসলে পরে আমি দেখলাম যে না, এটা আসলে ফেসবুকের আধিপত্যে আমরা আছি, তো মাঝে মধ্যে একটু ভুল হয়ে যায়। সার্জিস, আমি যতটা খোঁজ নিলাম যে জুলাই জঙ্গি উত্থানের পরে সার্জিস ভারত ভ্রমণ করে নাই। এই মিস ইনফরমেশনটা ব্যবহার করার জন্য দুঃখিত, কিন্তু আমি যেই অ্যানালিসিস করেছি সেইখানে বক্তব্যের কোনো হেরফের হয় না। সার্ভিস ভারতে গেল কি গেল না তাতে। আর জাহেদ যেটা করেছে, এইটা আসলে জাহেদের কি করা উচিত ছিল, সেটা একটা ভালো প্রশ্ন। সেটা হলো যে জাহেদের উচিত ছিল, যেটুকু বলা হচ্ছে যে 2 ঘন্টা পরে তাকে ঢুকতে দিয়েছিল, চুপচাপ থেকে
2 ঘন্টা পরে সে যদি ঢুকে যেত, তারপরেও যদি এই খবর বের হয়ে যেত, জাহেদ বলতে পারতো যে হ্যাঁ একটা সমস্যা হয়েছিল, আমার একটা কাগজ পাওয়া যাচ্ছিল না ইত্যাদি ইত্যাদি বলে সে কিন্তু এই জিনিসটা সুরাহা করে ফেলতে পারতো। কিন্তু জাহেদ ওইখানে আবার চরমপন্থী যেগুলো আপনার তাদের যেটা হয় আর কি, যে তারা হিরোইজমটা সব জায়গায় দেখাতে যায়, এই দেখাতে গিয়ে কিন্তু সে এই কাণ্ডটা করে ফেলেছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম জাহেদ কিন্তু সাইপ্রাসে হলেও এই কাজটা করতো না, ও 2 ঘন্টার সেই তল্লাশি মেনে নিয়ে ভারতে ঢুকতো। আর যদি ভারত কর্তৃপক্ষ ঢুকতে সত্যি সত্যি তাকে না দেয়, এমনকি 6 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা বসিয়ে রেখেও ঢুকতে না দেয়, তখন তার হিরোইজমটা হয়